দেশের রাজনীতিতে ব্যর্থ হয়ে একটি দল আন্তর্জাতিকভাবেও ফিরে আসার চেষ্টা করে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম সভার শুরুতে এ কথা বলেন তিনি। বলেন, বিশ্বজুড়ে অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্যতা রয়েছে, ট্রাম্পের কাছে গিয়েও তারা সুবিধা করতে পারেনি। এ সময় তিনি আরও বলেন, সরকার কারো ওপর কিছু চাপিয়ে দেবে না, রাজনৈতিক দলগুলোর মতামতকে নিয়েই ভবিষ্যতের সকল সিদ্ধান্ত নেওয়া হবে। যে সমস্ত শক্তি আমাদেরকে ব্যাহত করার চেষ্টা করেছে, আমাদেরকে কুণ্ডল করে দেওয়ার চেষ্টা করেছে, তাদেরকে সুন্দরভাবে সবাই মিলে মোকাবেলা করতে পেরেছে। দ্বিতীয় পর্বই হাঙ্গামা হবে, কারণ যাদেরকে বাংলাদেশের মানুষ তাড়িয়ে দিয়েছে, অস্বীকার করেছে, তাদেরকে ত্যাগ করেছে, তারা ফিরে আসার জন্য অত্যন্ত ব্যাপক। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় জামায়াত সহ ইসলামী দলগুলো, তবে বিএনপি ও সমমনাদের চাওয়া আগে জাতীয় নির্বাচন। জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম সভায় যোগ দেওয়ার আগে এসব কথা বলেছেন দলগুলোর নেতারা। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, এই বৈঠকের মধ্য দিয়ে ৬টি সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে সংলাপের সূচনা হলো। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম সভা সভাপতিত্ব করছেন কমিশন প্রধান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে যোগ দেওয়ার আগে রাজনৈতিক দলের নেতারা গণমাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তাদের মতামত জানান। আমি মনে করি যে জাতীয় নির্বাচনটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তারপর একটা স্থিতিশীল সরকার আসলে আমার মনে হয় তখন স্থানীয় নির্বাচনটা বেটার। স্থানীয় সরকার ব্যবস্থা কার্যত অচল, কোনো জনপ্রতিনিধি নাই। দ্রুত সময়ের মধ্যে ২-৩ মাসের মধ্যে স্থানীয় নির্বাচনটা দিয়ে আপনার নির্বাচনের ট্রেন্ডটা চালু করে দেওয়া। ইসলামী দলগুলো জানায় তাদের দাবি আগে স্থানীয় নির্বাচন। স্থানীয় নির্বাচনটা আগে হবে, আগে হলে তাহলে একটা নিরপেক্ষ স্থানীয় সরকার হবে আমাদের বিশ্বাস। আমাদের কথা থাকবে স্থানীয় নির্বাচনটা আগে হোক এবং আগামী ৬ মাসের মধ্যে সকল স্থানীয় নির্বাচন হয়ে যাওয়াটা আমাদের প্রত্যাশা। আমরা ওনার আলোচনা শুনি এবং আমরা সেখানে আমাদের মতামত দিয়ে আমরা সরকারকে সহযোগিতা করব। সংস্কার বিষয়ে জামায়াত ইসলামী ঐকমত্যের ভিত্তিতে সরকারকে সহযোগিতা করব। অপরদিকে বিএনপি ও সমমনা দলগুলো জানিয়েছে, অবশ্যই জাতীয় নির্বাচন আগে হতে হবে। আমাদের দলের পজিশন হলো আমরা আগে সংসদ নির্বাচন চাই। অতীতে যতগুলো তত্ত্বাবধায়ক সরকার এসেছে সবাই প্রথম কাজ করেছে জাতীয় সংসদ নির্বাচন দিয়েছে। এটি সেই সেন্সের তত্ত্বাবধায়ক সরকার না হলেও তাদের অতীতের ধারাবাহিকতায় তাদের প্রধান দায়িত্ব হওয়া উচিত জাতীয় সংসদ নির্বাচন। জাতীয় নির্বাচনের পূর্বে কোন স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করা দূরের কথা, আমরা সেটা প্রতিহত এবং সেটা আমরা যদি তারপর সরকার যদি রিটায়ারমেন্ট থাকে তাহলে আমরা সেটা বর্জনের মতো সিদ্ধান্ত আমরা নিতে পারি। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, এ বৈঠকের মধ্য দিয়ে ৬টি সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে সংলাপের সূচনা হলো। রিকমেন্ডেশনগুলো সমস্ত পলিটিক্যাল পার্টি কনসেনসাসের ভিত্তিতে নিবে, সেটা সবাইকে আমাদের আশা থাকবে যে সবাই এই পলিটিক্যাল পার্টিগুলো এটা পরবর্তীতে সাইন করবে। যেই সাইন হবে সেই সাইন ডকুমেন্টটা হবে হচ্ছে জুলাই চার্টার। সেই জুলাই চার্টারের উপরে নির্ভর করবে যে আমাদের ইলেকশনের ডেটটা কবে। কিছু সুপারিশ অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করে যাবে, বাকিগুলো নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে বলেও মন্তব্য তার। ৬টা কমিশন যে রিপোর্টগুলো দিল। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম সভা হয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র রিপোর্টার শাহ ইমন এবং সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান। শুরুতেই আমি ইমন আপনার কাছে আসতে চাই, জাতীয় ঐকমত্য কমিশনের সভার সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে বেলা ৩টা থেকে এই বৈঠকটি শুরু হয়েছিল। প্রধান উপদেষ্টার ডাকে যে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছিল ৭ সদস্যের, সেই কমিটি আজকে মিটিং করেছে। সেই মিটিং ৫টা সাড়ে ৫টা পর্যন্ত সেই মিটিং চলমান ছিল এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে মিটিং এই মুহূর্তে শেষ হয়েছে। তবে যারা মিটিংয়ে অংশ নিয়েছে প্রায় ২৬টি রাজনৈতিক দলের প্রায় শতাধিক প্রতিনিধি দল এখানে অংশ নিয়েছে। তারা কেউ বের হয়ে এসেছেন, বের হয়ে গণমাধ্যমের সাথে কথাও বলেছেন। তবে বড় যে কয়েকটি রাজনৈতিক দল রয়েছে,
বিএনপি এবং জামাত সহ আরও বেশ কিছু দল, তারা এখনও ভিতরে অবস্থান করছে। তারা কিছুক্ষণ পরে বের হলে তাদের প্রতিক্রিয়া জানাবে। তবে সারমর্ম আমি আপনাকে একটু বলে রাখি যে এই প্রেস সচিব এসে ব্রিফিং করেছিল প্রধান উপদেষ্টার, উনি বলেছেন যে জাতীয় ঐক্যমতের যে ঘোষণাপত্র তৈরি হবে এবং যে কমিশন তৈরি করা হয়েছে সেই কমিশন আজকে তার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে মূলত প্রথম শুরু করলো এবং এই আলোচনা কন্টিনিউ হবে এবং এই আলোচনার মাধ্যমে মধ্য দিয়ে যে সংস্কার প্রস্তাবগুলো আনা হয়েছে সেই প্রস্তাবগুলো কিভাবে বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং জাতীয় নির্বাচনের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আগে বাস্তবায়ন করা হবে এবং পরবর্তীতে ধাপে ধাপে দ্বিতীয় ধাপের গুরুত্বপূর্ণগুলি এবং পরবর্তীতে দীর্ঘমেয়াদী যে সংস্কার কাজগুলো হাতে নেবে সরকার সেগুলো মূলত নির্বাচিত সরকার এসে বাস্তবায়ন করবে, এমনটাই বলেছেন প্রধান উপদেষ্টা। এবং প্রধান উপদেষ্টা আরও একটি বলেছেন যে আমরা কোনো কিছুই চাপিয়ে দিব না, আমরা মূলত জাতীয় ঐক্যমতের ভিত্তিতে এবং যত রাজনৈতিক দল রয়েছে এবং সামাজিক বিভিন্ন পক্ষ রয়েছে জনগণের মতামত নিয়ে জনগণের সবার যেটা এক ঐক্যমত হবে সেই জিনিসটাই আমরা বাস্তবায়ন করব, এই বিষয়টি। এরপরে সংবিধান সংস্কার কমিশনের যে আলী রিয়াজ রয়েছেন উনিও এখানে বক্তব্য দিয়েছেন। উনি বলেছেন যে এই যে এত আত্মত্যাগের মধ্যে দিয়ে যে অভ্যুত্থান সংগঠিত হলো সেই অভ্যুত্থান যেন ব্যর্থ না হয়ে যায় আমাদের অনৈক্যের কারণে। এর জন্য উনি সকল রাজনৈতিক দলের মধ্যে বারবার ঐক্যমতের কথাটা বলছিল। আর যে রাজনৈতিক দলগুলো দুই একজন বের হয়ে এসেছিল, যেমন ফরেন সার্ভিস একাডেমি থেকে বৈঠক শেষ করে বেরিয়ে এসে যেমন এবি পার্টির মঞ্জু এবং আপনার আন্দালিব রহমান পার্থ, ইসলামিক কয়েকটি দল সহ বেশ কয়েকটি দল, যেমন ইসলামিক দলগুলো দুই একজন বলছে যে স্থানীয় নির্বাচনগুলো আগে হওয়া উচিত, কিন্তু বিএনপি সহ বড় রাজনৈতিক দল এবং আন্দালিব রহমান পার্থ থেকে শুরু করে এবি পার্টির সবাই বলেছে যে এই সংস্কার প্রক্রিয়া কখনোই এই নির্বাচনকে, জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে না। এটি একটি চলমান প্রক্রিয়া, সংস্কার হবে। সাময়িক যে প্রথম গুরুত্বপূর্ণ যে সংস্কারগুলো রয়েছে সেগুলি সম্পূর্ণ করে যেন অতি দ্রুত নির্বাচন দেয়া হয়, এইরকম দাবি বেশিরভাগ দলগুলো করেছে। এবং তারা বলছে যে এই সংস্কার প্রস্তাব প্রাথমিক সংস্কারগুলো শেষ হলে পরবর্তীতে এসে জাতীয় ইলেকশনটা খুবই গুরুত্ব দিচ্ছে, স্থানীয় নির্বাচন পরে দেওয়ার দাবি জানাচ্ছে অধিকাংশ রাজনৈতিক দলগুলো। তবে আনুষ্ঠানিকভাবে বিএনপি জামাত এরা কেউই এখন পর্যন্ত ফরেন সার্ভিস একাডেমি থেকে বের হয়নি। তাদের আনুষ্ঠানিক মতামতটা আমি পরবর্তীতে হয়তো বের হলে আরও বাকিটা বলতে পারবো। ইমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে আরও আছেন সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ডিবিসি সংবাদে। আপনি শুনছিলেন আমাদের স্টাফ রিপোর্টার শাহ ইমন বলছিলেন যে জামাত সহ জামাতে ইসলামী দল এবং হচ্ছে যে বৈষম্য বিরোধীরা তারা চাইছে আগে স্থানীয় নির্বাচন, কিন্তু বিএনপি এবং সমমনা দলগুলো চাইছে আগে জাতীয় নির্বাচন। এই আগে পরে নিয়ে আসলে সংখ্যাটা কি? এখনই তো কেবল শুরু হলো ঐক্যমত্য কমিশনের কাজকর্ম, সুতরাং অনেক আলোচনা হবে, অনেক কিছু নিয়ে পক্ষ বিপক্ষ থাকবে, অনেক মতামত থাকবে এবং ভবিষ্যতে হয়তো আমরা একটা ঐক্যমত্যে পড়তে পারবো। আমাদের যেটা জরুরি দরকার সেটা হলো একটা রাজনৈতিক ঐক্যমত্যে পৌঁছানো এবং তার ভিত্তিতে একটা নির্বাচনের আয়োজন করা, সেটা জাতীয় নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচন আগে না পরে এটা নিয়ে কিছুটা মতভেদ দেখা যাচ্ছে। মতভেদের কারণও আছে। আমরা যদি স্থানীয় সরকার নির্বাচনের বিষয়গুলো আলোচনা করি তাহলে আমাদের জেনারেল আইয়ুব খানের সময় ফিরে যেতে হবে। উনি যখন ক্ষমতা নিয়েছিলেন, ক্ষমতা দখল করেছিলেন, তখন উনি বেসিক ডেমোক্রেসি চালু করেছিলেন এবং স্থানীয় পর্যায়ে নির্বাচন এর মধ্য দিয়ে তিনি ক্ষমতাটা পাকাপোক্ত করেছিলেন এবং একটি রাজনৈতিক দল গঠন করেছিলেন। একইভাবে অন্যান্যরা যারা দল ছাড়া যারা ক্ষমতায় আছে, তৃতীয় পক্ষ, জেনারেল জিয়া, জেনারেল এরশাদ, তাদের দুজনের আমলেও আমরা দেখেছি যে জাতীয় নির্বাচনের আগে তারা স্থানীয় সরকার নির্বাচন করেছেন, সেখান থেকে তারা দলটা গঠন করার চেষ্টা করেছেন। এই অভিজ্ঞতার কারণে বিএনপি বা বড় দলগুলো বা যারা বলছেন যে তারা আগে জাতীয় নির্বাচন চান, তারা সেই অভিজ্ঞতাটা তাদের কাছে মনে আছে এবং সেই অভিজ্ঞতা তারা স্মরণ করছেন। এখানে ছাত্র সমন্বয়করা এবং আরো দু একটি দল তারা আমাদের যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো ভেঙে দেওয়া হয়েছে সেগুলোর প্রতিনিধিদের ঢাকায় ডেকেছিলেন। এখানে 4-5 হাজার মানুষ এসেছিল, তখন তারা তাদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা করছিলেন এবং এই স্থানীয় প্রতিনিধিরা তখন বলেছিলেন যে আপনারা নতুন দল করেন, আপনাদেরকে আমরা সহযোগিতা করব। সেই কারণে ওই যে আগের অভিজ্ঞতা এবং বর্তমান যে একটা প্রেক্ষাপট, সে কারণে অনেকেই মনে করছেন যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করাটা ঠিক হবে না। বাট এটা আলাপ আলোচনা হতে পারে, ঐক্যমত্য হতে পারে, ঐক্যমত্যের ভিত্তিতে আমরা যে কোনো নির্বাচনে যেতে পারি।
জি, আপনার কাছে জানতে চাইবো যে এই যে নির্বাচন নিয়ে আসলে দলগুলোর মধ্যে যে একটা মতভেদ, এটা আসলে কতটা বিভেদ তৈরি করতে পারে? আমার মনে হয় না তত বড় বিভেদ হবে, কারণ বাংলাদেশের মানুষ একটা নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে। আপনি 14, 18, 24-এ বাংলাদেশের মানুষ কোনো নির্বাচনে ভোট দিতে পারেনি, সুতরাং তারা যেহেতু ভোট দিতে পারেননি, তারা একটা ভোট দিতে চান। এবং আমাদের যে তরুণ জেনারেশন যারা আছেন, তারা গত 10 বছর ধরে যারা ভোটার হয়েছে, নতুন ভোটার, তারা কেউই কিন্তু ভোট দিতে পারেননি। সুতরাং মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ, কিন্তু মানুষ ভোট দেওয়ার একটা পরিবেশ চায়, নির্বিঘ্নে ভোট দিতে চায়, নিজের ভোট নিজে দিতে চায় এবং ভয়ভীতিহীন পরিবেশে, উৎসব মুখর পরিবেশে ভোট দিতে চায়। সেই ভয়ভীতিহীন উৎসব মুখর পরিবেশ, স্বচ্ছ নির্বাচন, নিরপেক্ষ প্রশাসনের অধীনে নির্বাচন, এটাই হলো এখন মানুষের আকাঙ্ক্ষা। সুতরাং এই বিষয়ে ঐক্যমত্যে পৌঁছাটা খুব বেশি কঠিন হবে বলে আমি মনে করি না, এবং তারা নিশ্চয়ই একটা ঐক্যমত্যে পৌঁছতে পারবেন। সকল রাজনৈতিক দল নিজের সুবিধা মতো কিছু তো তাদের থাকেই, তাদের লক্ষ্য থাকে, তারা চিন্তা করেন তাদের দলের কিছু সুবিধা হবে, তারা কিভাবে নির্বাচনে বিজয় অর্জন করতে পারবেন, এ ধরনের ট্যাকটিক্স তো তারা নেবেন। সুতরাং বড় নির্বাচনে যখন সিদ্ধান্ত হয়ে যাবে, তখন তারা হয়তো একসাথে কাজ করে নির্বাচনটাকে সুন্দর, স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্য কাজটা করবেন। মোহাম্মদ শহীদ খান, আপনার কাছে আরো একটা বিষয় জানতে চাই যে প্রেস সচিব শফিকুল আলম বলেছেন যে কিছু সংস্কার বর্তমান সরকার করবে আর বাকিগুলো পরে নির্বাচিত সরকার করবে। আদৌ আসলে প্রস্তাবিত সংস্কারগুলো মানে কতটা বাস্তবায়িত হবে বলে আপনি মনে করছেন? আমাদের তো সংস্কার বাস্তবায়ন করার অন্য কোনো অন্যতা নাই, বিকল্প নেই। সুতরাং আমাদের যে সংস্কার আছে, সংস্কার নিয়ে আমরা যে কথাগুলো বলছি সেগুলো হলো চলমান প্রক্রিয়া। এই ডিসেম্বরে যদি নির্বাচন করতে হয়, তাহলে নির্বাচন কেন্দ্রিক যে সংস্কারগুলো দরকার, পুলিশ প্রশাসন, জনপ্রশাসন, জুডিশিয়ারি এবং নির্বাচন কমিশন, এবং যে 12 থেকে 14 লক্ষ গণকর্মচারী যারা কাজ করবেন, তাদের প্রতি নির্দেশনা দেওয়া, তাদেরকে সুরক্ষা দেওয়া এবং তাদেরকে একটা ভালো নির্বাচন করতে উৎসাহিত করা, নেতৃত্ব দেওয়া, এগুলো করেই আমরা নির্বাচনে যেতে পারবো। আর অনেক সংস্কার আছে যেগুলো মধ্যমেয়াদী, যেগুলো দীর্ঘমেয়াদী। সেই সংস্কারগুলো করার ব্যাপারে আমাদের একটা ঐক্যমত্য হতে হবে। সেই ঐক্যমত্যে আমাদের প্রত্যেকের এটা এখানে সিগনেচার করতে হবে। ঐক্যমত্য একটা ডকুমেন্ট একজন নাগরিক হিসেবে আমি চাই, যেটার কথা জুলাই চার্টার হিসেবে বলেছেন, সেটার নাম যাই দেন আপনি, ঐক্যমত্যের একটা ডকুমেন্ট থাকতে হবে। না হলে সংস্কার কিন্তু বাস্তবায়ন হবে না। কারণ আমাদের অতীত অভিজ্ঞতা বলে 90-ও 3 জোটের রূপরেখা ছিল, তখনও সব রাজনৈতিক দল 3 জোটের রূপরেখা নিয়ে কাজ করেছে, ঐক্যমত্যে পৌঁছছিল, কিন্তু যেহেতু কোনো সাইন ডকুমেন্ট ছিল না, সেখান থেকে সকলেই সরে গিয়েছিলেন। এখন এই 24-এ গণ অভ্যুত্থানের পরে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, 71-এর মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, 90-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, 24-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়ন করার জন্য আমাদের ঐক্যমত্যে পৌঁছতে হবে এবং একটা ডকুমেন্ট তৈরি করতে হবে। যে ডকুমেন্টে আমাদের রাজনৈতিক দলগুলো তারা স্বাক্ষর করবেন এবং তারা সেই ডকুমেন্টটা ফলো করার চেষ্টা করবেন। তাদের ঘোষণাপত্র, তাদের গঠনতন্ত্র এবং তাদের যে নির্বাচনী ইশতেহার, সেখানে তারা সেগুলোকে প্রতিফলিত করবেন। তাহলেই আমি মনে করি যে আমাদের যে সংস্কারগুলো নিয়ে আলোচনা হচ্ছে, সেই সংস্কারগুলো অবশ্যই বাস্তবায়ন করা সম্ভব হবে। অতীতের অভিজ্ঞতা থেকে রাজনৈতিক দলগুলো সেগুলো বাস্তবায়ন করবেন, এটা আমি মনে করি। কারণ যথেষ্ট আমরা দেখেছি, যথেষ্ট হয়েছে অলরেডি। আমাদের অনেক রক্ত গিয়েছে, অনেক রক্তপাত হয়েছে, অনেক মানুষ নিহত হয়েছেন, শহীদ হয়েছেন। এরপরে আর কোনো রক্ত মানুষ দিতে চায় না, দেখতে চায় না। জি, আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের। অবশেষে পোশাক মালিকদের সর্ববৃহৎ সংগঠন বিজিএমইএ পেতে যাচ্ছে নির্বাচিত প্রতিনিধি। মে মাসের শুরুতেই সংগঠনটির নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে বলেও জানা গেছে। এর মধ্যে চূড়ান্ত হয়েছে ভোটার তালিকাও। বিজিএমইএর সহায়ক কমিটি জানিয়েছে, চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে 6 সদস্যের নির্বাচন কমিশন। দেশের রপ্তানি আয়ের প্রায় 82% আসে পোশাক খাত থেকে, যার তৈরি পোশাক খাতের সংগঠন বিজিএমইএর উদ্যোক্তাদের অবদান প্রায় 38%। জুলাই বিপ্লবে বিজিএমইএর শীর্ষ কয়েকজন নেতার রাজনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। এই দেশ এগিয়ে যাবে আপনি যদি ক্ষমতায় থাকেন, তাই আজকে আপনার সাথে আমরা আছি। পরে অন্তর্বর্তী সরকার 20 অক্টোবর সংগঠনটির নির্বাচিত কমিটি ভেঙে নিয়োগ দেয় প্রশাসক। এরপর থেকেই নির্বাচিত নেতৃত্ব শূন্য বিজিএমইএ। একজন ছোট শিল্পের মালিক, তিনি এই প্রশাসক সরকার যদি পাইতে চায়, তার অনেক কাঠখড়ি পড়ায় ওইখানে যেতে হয়। সে আবার ভয় ভীতিতে থাকে যে আমার কোনো কথা শুনবে কিনা বা আমার রাখবে কিনা। এটা তো আসলে
সাধারণ মালিকদের জায়গা। ডাউটফুল যে এটা কোনো আমলাতান্ত্রিক জটিলতায় পড়তেছি কিনা আমরা। 3 মাসের মধ্যে নির্বাচন আয়োজনে প্রশাসক ব্যর্থ হলে দ্বিতীয় দফায় 16 জুন পর্যন্ত বাড়ানো হয় তার মেয়াদ। উদ্যোক্তারা চান এর মধ্যেই সুষ্ঠু নির্বাচন হোক। ইলেক্টেড যে বডি সেটা যেভাবে কাজ করতে পারে, কারণ সে জবাবদিহি থাকে, তার বোর্ডের মাধ্যমে আসে, মেম্বারদের রেসপন্স করতে হয়। তো আমাদের যে সঠিক একটা স্টেট বডি যদি সবাই মিলে ইলেকশনে নির্বাচিত করতে পারে, সেই স্টেট বডি জবাবদিহিতার আওতায় আসে, তাহলে মেম্বারদের সমস্যাগুলো সমাধান করতে পারবে। ইন্ডাস্ট্রিকে টিকে থাকার জন্য আমরা ব্যবসায়ীরা পরিশ্রম করে যাচ্ছি। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও সাহায্য কামনা করছি। আমাদের নির্বাচনে যেই আসুক না কেন, আমরা চাই আমাদের মাঝেই আমাদের বিজেপিকে ফিরিয়ে দেওয়া হোক। প্রশাসককে সহায়তায় গঠিত বিজিএমইএর সহায়ক কমিটি জানিয়েছে মে মাসেই নতুন নেতৃত্ব আসবে সংগঠনটিতে। নির্বাচন কমিশন আমরা ফাইনাল করে ফেলেছি। নির্বাচন কমিশনের 3 জনের প্রতিনিধি থাকবেন এবং অ্যাপিল বোর্ডে 3 জন থাকবেন, টোটাল 6 জন। 15, 16, 17 তারিখের মাঝে যদি আমরা দিতে পারি, হয়ে গেলে আমাদের ফার্স্ট উইক অফ মে আমরা ইলেকশনটা সম্ভবত করতে পারবো। এরই মধ্যে তৈরি হয়েছে চূড়ান্ত ভোটার তালিকাও। নতুন তালিকায় ভোটারের সংখ্যা 1803 জন, যা আগের তুলনায় প্রায় 700 জন কম। ফ্যাক্টরি যদি তারা চালানোর মতো অবস্থা থাকতো তাহলে তারা ভোটারও থাকতে পারতো। সো 700 ফ্যাক্টরি কিন্তু ড্রপ হয়ে গেছে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে কথা বলেছেন। আমরা আশা করব যে খুব দ্রুত এই সংস্কারের যে ন্যূনতম ঐক্যমত তৈরি হবে, জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এটাই আমাদের প্রত্যাশা। একদম পজিটিভ কনস্ট্রাকটিভ কিছু আলোচনা হয়নি, হওয়ার সুযোগও ছিল না, কারণ আজকে পরিচিতি মতো একটা ব্যাপার ছিল। বদলে গেল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম। নতুন নামকরণ হয়েছে জাতীয় স্টেডিয়াম ঢাকা। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য জানানো হয়েছে। জাতীয় পর্যায়ের এই প্রথম কোনো স্টেডিয়ামের নাম বদল করল অন্তর্বর্তীকালীন সরকার। 1954 সালে প্রতিষ্ঠার পর এই স্টেডিয়াম ঢাকা স্টেডিয়াম নামে পরিচিত ছিল দীর্ঘদিন। 2000 সালে বাংলাদেশের প্রথম টেস্ট এখানেই হয়েছিল। এরপর ক্রিকেট এই স্টেডিয়াম থেকে সরে যায়। 1996 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর 1998 সালে স্টেডিয়ামটির নাম দেয়া হয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। ডিবিসি নির্বাচিত সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।